বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনাতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি, যাকে আন্দোলন বা সমালোচনা দুটোই বলা যেতে পারে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করলে তার কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। গত 16 বছরে অত্যাচার নির্যাতন চালানো ব্যক্তিরা বিচার করতে হবে, সংগঠনের বিচার করা যাবে না। তিনি বলেন, আইন অনুযায়ী নিবন্ধন বৈধ থাকলে শুধু আওয়ামী লীগ নয়, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। মানবতা বিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী, যেই দলের নির্ধারিত সরকার দায়ী, অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রিত্ব করেছেন অনির্বাচিত সরকারের, অবৈধ সরকারের। তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে। নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে, সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা তো মাথায় রাখতে হবে। জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই সার্বভৌম জায়গার মধ্য দিয়ে। তো সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন, সেখানে সব আলোচনা হবে। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সীমান্তে গুলি চালানো বন্ধ ও নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে জোর তাগিদ দেওয়া হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক জানান, বৈঠকে সীমান্তে সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ কোনো ছাড় দেবে না। যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পাশাপাশি রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ের পরে অন্যান্য ট্রেনগুলো স্টেশনে এসে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না। তবে কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সময়ের সঙ্গে যাত্রী উপস্থিতিও বাড়ছে। তবে কারিগরি কারণে 1 ঘন্টা করে বিলম্বে ছাড়ছে ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগতে পারে। হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে ছাত্ররা রূপাতলীর শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। এর আগে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বললে চালকের সহযোগী হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। দর্শক, এই মুহূর্তে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, 15টি রুটে তো বাস চলাচল বন্ধ আছে, তো এই বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি আপনি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, যেমনটা জানাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে। আপনি এর আগে আসলে জানেন যে বরিশাল থেকে প্রায় 16টি রুটেই কিন্তু দূরপাল্লা সহ অভ্যন্তরীণ 16টি রুটেই কিন্তু বাস চলাচল বন্ধ রেখেছে। এবং এই যে বরিশাল মিনিবাস মালিক সমিতি যারা শ্রমিক রয়েছে, তারা বলছে তাদের জীবনের নিরাপত্তা চেয়ে কিন্তু এখন তারা এই সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এই যে বাসটি এই মুহূর্তে দেখাচ্ছি তৌহিদি, সেই বাসটি কিন্তু আসলে আজ সকালে ভাঙচুর করা হয়েছে বরিশাল কেন্দ্রীয় রূপাতলীতে। এবং গতকালও
কিন্তু এই দফায় দফায় ছাত্র এবং শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকরা স্পষ্ট বলছে যে তারা আসলে নিরাপত্তা চায়। কোনো কিছু হলেই পরে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন ব্যানারে কিন্তু তাদের উপরে হামলা করে। আমরা কথা বলেছি বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীর সাথে, সমন্বয়কদের সাথে। তারা বলছে যে তাদের পাল্টা বক্তব্য দিচ্ছে যে না, তাদেরকে যদি কোনো বাস বা কোনো গণপরিবহনে তাদের কার্ড দেখানো হয়, সেক্ষেত্রে তারাও বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করে বা তাদের কথা মানতে চাচ্ছে না। গতকাল কিন্তু বরিশাল বিএম কলেজে এক শিক্ষার্থীর সাথে আর কি এমন একটি ঘটনা ঘটেছে, তারই প্রেক্ষাপটে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে দুপুর 3:30 নাগাদ কিন্তু বরিশালের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন এবং ছাত্র সমন্বয় সহ বেশ কিছু সংগঠন কিন্তু নেতৃবৃন্দ তাদের সাথে বসার কথা রয়েছে এবং এ নিয়ে 3:30টার মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এবং সকল রুটের গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক হবে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এখন অবধি পর্যন্ত। তো যাত্রী সাধারণ যারা রয়েছে, দূরপাল্লা বা বাসের যেসব যাত্রী বিভিন্ন দূরের গন্তব্যে যাবে, তারা আসলে চরম ভোগান্তিতে পড়েছে এবং যদি 3:30টার মধ্যে সকল সমন্বয়ে বাস চলাচল স্বাভাবিক হয়, তবে সে দুর্ভোগটা আসলে কেটে যাবে। তো আপাতত এই রয়েছে বরিশাল রূপতলী থেকে আমার কাছে ধর্মঘটের যতটুকু তথ্য ছিল। ফৌজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। ভোলা চরফ্যাশন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বাস মালিক সমিতির আহ্বানে বাস ধর্মঘট শুরু হয়। এ সময় অন্যান্য যানবাহন চলাচল করলেও বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস ধর্মঘট চলাকালে বেলা 11টার দিকে বাস স্ট্যান্ড এলাকায় সিএনজি অটোরিকশা চলাচল করার সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে 5টি সিএনজি অটোরিকশা অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পরে পুলিশ প্রশাসন দুই পক্ষকে সরিয়ে দেয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভোলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, চলমান ধর্মঘট ও সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ সহ সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন ওখানে, আমরা জানবো। আমি এখন আছি ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। গতকাল রাত থেকে কিন্তু আধিপত্যকে কেন্দ্র করে, অর্থাৎ সিএনজি এবং বাস মালিকদের সাথে আধিপত্যকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় গতকাল রাত থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু ঝামেলা এখানে রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু দেখা গেছে আপনি দেখতে পাচ্ছেন যে বাস এবং বেশ কিছু সিএনজিও কিন্তু এখানে পোড়ানো হয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার পরপরই কিন্তু এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এখানে অবস্থান করেছেন। এখন বর্তমানে কিন্তু ভোলা থেকে সারা বাংলাদেশের বাস চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। সকাল থেকেই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তা অবস্থায় রেখেছে, যাতে আর কোনো রকমের যে ঝামেলা না হয়, কিন্তু তার জন্য কিন্তু প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তার পাহাড়ে কিন্তু রেখেছেন। এবং যতটুকু জানতে পেরেছি যে আজ সন্ধ্যা নাগাদ অর্থাৎ 6টার সময় কিন্তু দুই পক্ষ অর্থাৎ সিএনজি এবং বাস মালিক সহ কিন্তু তারা বসে এর একটি সমাধানের আসার চেষ্টা কিন্তু তারা করছেন বলে কিন্তু যেমনটা জানা যাচ্ছে। তবে সকাল থেকে কিন্তু যেহেতু দূরপাল্লার রোডগুলিতে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি, যার কারণে কিন্তু এখানকার যারা যাত্রী রয়েছেন চরফ্যাশন থেকে ভোলামুখী, যেমন ভোলা থেকে চরফ্যাশন মুখে এছাড়া ভোলার বাইরে যাওয়ার যে পথটি রয়েছে মহাসড়কে, যাত্রীদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে দেখা গিয়েছে কিন্তু এই মহাসড়কটিতে। তবে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষ চাচ্ছেন যে আর যাতে কোনো রকমের এই নৌপথে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটুক এবং বাস এবং সিএনজি যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করুক, এমনটা কিন্তু এখানকার যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এমনটাই আশা করছেন। তো এই ছিল ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে আমার সর্বশেষ খবর বলদিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। দর্শক, এই পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ।
শুল্ক হ্রাস, আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণহীন চালের বাজার। মাত্র 1 মাসের ব্যবধানে মানভেদে বিভিন্ন চালে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কর্পোরেট কোম্পানি চালের বাজারে নামার পর বাজার অনেকটা তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করছেন মিল মালিক সহ আড়তদাররা। মিল মালিকরা বলছেন বন্যা সহ আমদানি না হওয়ায় বাড়ছে চালের দাম। SM তানবীরের বিশেষ রিপোর্ট। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। সরকার কারসাজির অভিযোগ তুলে শুল্ক হ্রাসসহ আমদানির অনুমতি দিলেও 2-1 টাকা কমে আবারও বেড়ে যায় দাম। মাত্র 1 মাস ব্যবধানে চিকন চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা এবং মোটা চাল 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। আড়তদাররা বলছেন তাদের বিরুদ্ধে মজুদের অভিযোগ ভিত্তিহীন। উল্টো বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রয় করতে হচ্ছে তাদের। ক্রাইসিস দেখা ওই ধানের দাম বাড়তি, এরা ধানের দাম বাড়াই দিছে, মিলাররা চালের দাম বাড়াই দিছে। আমাদের এখানে কোনো স্টক স্টক হলো মিলেন। আমি যদি একটা মিলে চাই 10 করে চাই 10 করে দিয়ে দেবো। আমার কাছে যদি চান 5 করে চাই দিতে। এখন শিক্ষিত ফ্যামিলি থেকে ঢুকে গেছে গাই ব্যবসা। আগে মূর্খ ছিল, অনেক ভালো ছিল। বাড়তি দামে চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আমরা এখন চলার মতে নাই, আমাদের ডাল দিয়ে ভাত খেতে কষ্ট হয়ে যায়। সব জিনিসের দাম বাড়ছে, কামও কম। চাউলের দর, তেলের দর, আনতারি বাড়ছে, এগুলো তো আমরা চলা খুব মুশকিল। খুচরা কিনি 65 টাকা। যারা দিন মজুরি থাকে খুব কষ্ট। ঘর ভাড়া দেবো না, চলো না খাবো। কর্পোরেট কোম্পানি ও আড়তদার একে অপরের দিকে অভিযোগের তীর ছুটছেন। অভিযোগের তীর মিল মালিকদের দিকে থাকলেও তারা বলছেন গেল বছর বন্যা হওয়ায় ধানের আবাদ কম হয়েছে। একই সাথে কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের কারণে বাড়ছে ধান ও চালের দাম। এই বছরে বাজারটা মূলত আগে থেকে বৃদ্ধি হয়ে গেছে, কারণ সরকারও একটা ধান কেনার যে একটা রেট দিছে, বেশি রেট, এই রেটের উপরেই বাজারটা আর নিয়ন্ত্রণ হলো না বা কমেও নেই। আবার বিভিন্ন জায়গায় বন্যার কারণে ধানটা মার হয়ে গেছে। ধানের বাজার অস্থিতিশীল আছে এবং তার সঙ্গে যোগ হয়েছে কর্পোরেট কোম্পানিগুলো এখন চাউল বিক্রি করছে না, শুধুমাত্র ধান কিনে যাচ্ছে। একজন মজুতদার হিসাবে তারা যে কাজ করার দরকার সেই কাজ করছে, তারা রানিং কোনো সেল করছে না। এই রানিং সেল না করার কারণে এবং শুধুমাত্র ধান কিনে যাওয়ার কারণে বাজারে তার প্রভাব পড়েছে। আমদানি বৃদ্ধি সহ চালের বাজার নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। চালের উপর আমাদের সবসময় নজর রাখতে হবে এবং সে রাখতে গিয়ে আমাদের উৎপাদন থেকে বাজারে বিক্রয় পর্যন্ত এটাকে মনিটর করতে হবে। প্রয়োজনের ক্ষেত্রে আমদানিকেও মনিটর করতে হবে। ব্যবসায়ীদের, কর্পোরেটদের উপরে তার ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা নিশ্চিত করতে আসলে মেকানিজমটা আরও শক্তিশালী হওয়া দরকার বলে আমি মনে করি এবং সেটা আরও বেশি অ্যাগ্রেসিভলি চালু করা উচিত, কারণ এদেশের গরিব মানুষের সংখ্যা বিশাল। SM তানবীর, MyTV, ঢাকা। ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা 37,000 মেট্রিক টন চাল চট্টগ্রামে পৌঁছেছে। দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, G2G ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে MV ATN ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 15,000 মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে MV BMC প্যান্ডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। প্রতিবেশী দেশ দুটি থেকে আমদানি করা এসব চাল জাহাজ থেকে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সংস্থাটি বলছে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র 3.7%, যা আগের বছর একই সময় ছিল 17 ভাগের বেশি। ধানমন্ডিতে CPD কার্যালয়ে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি, মজুতদারি সহ অন্যান্য অনিয়মে বন্ধ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই অতিরিক্ত ব্যয়টার মূল জায়গায় 80% গেছে অভ্যন্তরীণ সুদের যে ব্যয়, সেই সুদ দিতে গেছে এবং তার পাশাপাশি কিছুটা অতিরিক্ত ব্যয়টাও গেছে 10% প্রণোদনার জন্য। ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হয়েছে এই ঘাটতি পূরণের জন্য। এই যে কর বাড়িয়ে এবং বিশেষ করে পরোক্ষ কর বাড়িয়ে যদি আমরা সরকার জনগণের কাছ থেকে কর আদায় করে এই আর্থিক প্রবাহ এবং আর্থিক সংকুলানের বিষয়টি মোকাবেলা করে, তাহলে সেটা কিন্তু জনগণের উপরে বোঝা চাপিয়ে দেওয়ার মতো হবে।
অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের ডিসি ও সাভার ধামরাই উপজেলার ইউএনওকেও তলব করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ন আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী 5 মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে কারাবরণকারী যেসব সদস্যরা সম্প্রতি জেলখানা থেকে মুক্তি পেয়েছেন তারা সবাই নির্দোষ নয়, এমন দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারবর্গ ও বেঁচে ফেরা সেনা অফিসারগণ। মহাখালীতে রাওয়া ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে করে তারা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধীর যেন পার না পায় তা নিশ্চিত করারও দাবি জানান। ওই দিনের হত্যাকাণ্ডের ভয়াবহতার বর্ণনা করে শহীদ সেনা সদস্যদের সন্তানরা 36 ঘন্টা পর কিভাবে জিম্মি অবস্থা থেকে বেরিয়ে আসা স্মৃতিচারণ করেন। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হয় তাহলে তাদের বাবাদের কারা মারলো এমন প্রশ্ন রাখেন তারা। যথাযথ বিধি অনুসরণে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে বিডিআর অর্ডিন্যান্সের আওতায় বিডিআর কোর্টে বিদ্রোহের মামলায় জওয়ানদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিডিআর আর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। সঠিক বিচার না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াটাই অস্বাভাবিক নয়। আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমা আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবার ইজতেমায় প্রায় 7,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দানকে 335টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমায় এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, 5 আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার লালন করা। অবিচার যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। সবার আকাঙ্ক্ষা ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি নির্মূল করতে হবে। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে প্রশাসনের আশ্বাসে ট্যাঙ্ক লরির শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্তে নেতৃবৃন্দ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরে আজ সকাল 8টা থেকে পুনরায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোয় ট্যাঙ্ক লরিতে জ্বালানি তেল লোড শুরু হয়। এছাড়া 3 ডিপোর সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বাভাবিক থাকে। সকাল 9টায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরির শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেন সংগঠনটির সভাপতি এনাম মুন্সি।